4 জন পুলিশ সদস্য যুক্ত ছিলেন, যার কারণে ইয়াসমিন আসলে মারা গেছেন। আপনার কাছ থেকে নাম্বার নিয়ে হারুন সাহেব নিজে ফোন দিয়েছেন, তখন তাদের কি কথা হয়েছিল? তোমাকে তুলে নিয়ে আসতে বলছে। কোন একটা কলে আমি কণ্ঠটা শুনে পরিচিত হলাম, এটা আমাদের জায়েদ খান, আপনার সাথে একটু আমার ডিবি অফিসে যেতে হবে। আমি পাঠাও ভাড়া টাড়া দিয়ে যখন ডিবিতে ঢুকলাম কার্যালয়ের ভেতর, ততক্ষণে দেখলাম জায়েদ ভাই চলে আসছে। আমি ইয়াসমিন বলছি। এই সিনেমাটার কথা কিন্তু আমরা আরও বেশ কয়েক বছর আগে শুনেছিলাম। কখনো হয়তোবা নির্মাতার জায়গা থেকেও নির্মাতা ভাবেনি যে এই সময় এসে সে সিনেমার কাজ শুরু করতে পারবে। আসলে সিনেমার কাজটা থেমে গেল কেন? সিনেমার কাজটা থেমে যাওয়ার কারণ হচ্ছে আমি তো আমার মতন করে গুছিয়ে নিয়েছিলাম নিজেকে। তারপর কাজের জায়গা থেকে যখন বিদ্যা সিনেমা মিমকে যখন আমি সাইন করলাম, সাইন করার পরে এটা প্রথম আলো একটা নিউজ করলো। নিউজ করার পরপরই আমার কাছে একটা ফোন আসলো, এবং নর্মালি আমি আননোন নাম্বার ধরি না, তো ওই জায়গা থেকে ধরিনি। কিন্তু ওই দিন আমার আননোন নাম্বার ধরার কারণ হচ্ছে তারপরের দিন আমার শুটিং ছিল, যে কারণে আমাকে যে কোনো টেকনিশিয়ান ফোন করতেই পারে। তো ওই জায়গা থেকে ফোন ধরছিলাম, ফোন ধরার পরে কোনো একটা কলে আমি কণ্ঠটা শুনে পরিচিত হলাম। তো কণ্ঠটা শুনে দেখলাম হচ্ছে এটা আমাদের জায়েদ খান, মানে আমাদের জায়েদ ভাইয়ের কণ্ঠ। তো জায়েদ ভাই আমাকে বললো, সুমন আপনি কই আছেন? আমি বললাম, জায়েদ ভাই আমি তো কালকে শুটিং, তো আমার টিমের সাথে কাজ করছি। তখন বলে, সুমন আপনার সাথে একটু আমার ডিবি অফিসে যেতে হবে। আমি বললাম ডিবি অফিসে? তখন আমি বললাম ঠিক আছে, যাবো না। তখন একটা সময় বললো যে আমি তাহলে আপনাকে যাওয়ার সময় নিয়ে যাবো না। আবার একটা সময় বললো যে না সুমন, আপনি আপনার মতন চলে যান, আমি আমার মতন চলে যাবো, আমরা ওইখানে দেখা করব। তো একটা টাইম বলে দিল, ওই টাইমে হচ্ছে আমি আমার মতন করে রওনা করলাম পাঠাও দিয়ে। যখন ডিবিতে ঢুকলাম কার্যালয়ের ভেতর, ততক্ষণে দেখলাম জায়েদ ভাই চলে আসছে। ও বলে, সুমন আসছেন, চলেন আমরা যাই তাহলে। তখন জায়েদ ভাই আমাকে উপরে নিয়ে গেল, দেখলাম ওখানে যে ওটা আমাদের ডিবি প্রধান যে হারুন সাহেব, তার আসলে অফিস কার্যালয়। তো এখানে দেখলাম সে অফিসের কার্যক্রম করছে। তো ওই গ্যাপে আমাকে এক জায়গায় বসতে দিল, আমি এই পাশে বসলাম, জায়েদ ভাই আমার জাস্ট অপর পাশে বসলেন। তো আমাকে উনি বললেন যে সুমন, আপনি সুমন ধর না, আপনি ইয়াসমিন সিনেমাটা বানাচ্ছেন? আসলে ততক্ষণ আমি বুঝে গেলাম যে আমাকে আসলে কেন এখানে ডাকা হয়েছে। আমি তো এবং সাথে সাথে আমি এটা প্ল্যানিং করলাম, আমার কাছে হয়তো এখান থেকে আমাকে বলবে যে একটা ভালো প্ল্যানিং করছেন, আমরা আপনাকে একটু হেল্প করবো, আমাদের আসলে কি লাগে আপনার, কারণ হয় না, আমার তো মন থেকে ওই জায়গার বার্তাটাই আসছে বারবার। কারণ তারপরে হঠাৎ করে আমার যখন চিন্তাটা করছি, চিন্তার মধ্যেই সে আমাকে বললেন যে সুমন, এই সিনেমাটা আর করা যাবে না। আমি বললাম, আমি তার দিকে তাকাইলাম, আমি বললাম কেন? মানে বললেন না দেখো, দেখেন এটা আসলে বিভিন্ন রকম পক্ষ বিপক্ষ বিভিন্ন রকম কথাবার্তা আছে, সো এগুলোর আসলে নিয়ে সিনেমা বানানো উচিত না। আপনি অন্য কল্পনা করেন, আমাদের ডিপার্টমেন্টে আরও অনেক সুন্দর সুন্দর সত্য ঘটনা আছে, সেগুলো আপনি নিয়ে আমাদের সাথে আলোচনা করেন। তখন ওনার একজন সহকারীকে বললেন যে ওকে আমাদের গল্পগুলো একটু শোনান, ও যেটা পছন্দ করে সেটা বানান, প্রয়োজন হলে আমরা ওকে স্পন্সর করবো না, সমস্যা নেই। তো ওই জায়গা থেকে বললো, তখন আমাকে বলে বিদ্যাকে একটু ফোন দেন। তো বিদ্যা মিস্ত্রিকে ফোন করলাম, বিদ্যা সিনেমা আমার ফোনটা ধরে নেই। তখন বলে ওর নাম্বারটা একটু আমাকে দিন। তো আমি নাম্বারটা ওনাকে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে উনি কথা বললেন, এবং কথা বললো, বিদ্যা তোমার পরিচালক সুমন ধর আমার সামনে বসা আছে, তো এই ছবিটা আর হবে না বুঝছো, এটা ওই অন্য প্ল্যানিং করবে, সেই প্ল্যানিংটা তোমার সাথে কথা বলবে। তো আসলে এখানে আমি একা মানুষ, আর এখানে চারপাশে আমার পুরো ডিপার্টমেন্ট বসে আছে। এরকম একটা মোমেন্টে এরকম একটা প্রশ্ন আমার মধ্যে আসলে আসবে, এটা আমি সে প্রস্তুতি ছিলাম না। আমি কষ্ট পাচ্ছি না আসলে ভয় পাচ্ছি, কিছুই না, মানে আমি সে জায়গা থেকে দুটো মিক্স একটা ঘটনা, যে আমি কেনই ডিবিতে আসবো, বা আমাকে কেনই এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি তো সিনেমা বানাইতেই আসছি, এবং সিনেমাটার চিত্রনাট্য তো আমি জানি, কারণ আমি তো আমার দেশকে ভালোবাসি। কারণ আমি তো এমন ছবি বানাবো না যে ছবিটা দিয়ে আমি আমার দেশকে ছোট করব। তো ওই যখন চিত্রনাট্য করি, সেই চিন্তাটাই তো সবার আগে আমার মাথায় কাজ করেছে। তো আমি মিলাইতে পারছিলাম না, কেন না করছে। তো এরকম একটা জায়গায় কথাবার্তা শেষ হয়ে গেল, সেটা সুমন তাহলে যান। তখন আমি যখন নামছিলাম, আমাকে জায়েদ ভাই আমাকে বলেন যে আমি কোন একটা কাজে আসছিলাম সুমন এখানে, তখন এখানে বলা বলি করছিল যে তোমাকে তুলে নিয়ে আসতে বলছে। তো ওই জায়গা থেকে আমি, যেহেতু তুমি আমার পরিচালক
মানে আমাদের পরিচালক সমিতির সম্মানিত সদস্য, তুমি পরিচালক, ছোট ভাই, তো আমি তো সেটা করতে দিইনি, জন্য আমি তোমাকে নিজে নিয়ে আসছি। মানে এই ঘটনার মধ্যে আসলে জায়েদ খানের রোলটা শুধু এইটুকুই ছিল, আপনাকে কল দেয়া বা? আমার সাথে এতটুকুই ঘটেছে, এবং তার আগে কি ঘটেছে এবং আমার সাথে যাওয়ার পরে কি ঘটেছে তারপর এটার আমি জানি না এবং তাকে ফোনও করিনি আমি। যখন আপনি সাবেক ডিবি প্রধানের রুমে কথা বলছেন, সেখানে তো জায়েদ খান বসা ছিল, তো যখন আপনাকে এই ধরনের অফার দেওয়া হচ্ছিল যে এই সিনেমা করা যাবে না, তাদের ডিপার্টমেন্ট থেকে অন্য কোনো গল্প নিয়ে আপনি সিনেমা করুন, প্রয়োজনে তারা আপনাকে স্পন্সর করবে, তখন কি জায়েদ খান কোনো কিছু বলেছিল? না, সে শুনছিলেন, সে অন্যদের মতনই ওখানে বসে বসে শুনছিলেন এবং আমার দিকে তাকাচ্ছিলেন, এই আর কি। আমি কি বলি আর আমি আমার মতন করে উত্তর দিই, এবং সেই সরাসরি তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তো স্ক্রিপ্টটা পড়েননি স্যার, আপনি আমার স্ক্রিপ্টে একটু আমি পাঠাবো, আপনি পড়বেন, স্ক্রিপ্টটা পড়লে আপনার মনে হবে যে আসলে এটা আপনি যা চিন্তা করেছেন এটার মধ্যে নাই। তো ওই জায়গা থেকে সে বলে না, এটা হবে না, এটা হবে না। আমি এবং বিশ্বাস করবেন যে একবার যদি স্ক্রিপ্টটা পড়তেন তাহলে কিন্তু ওনাদের মন থেকেই বলতেন না যে এটা আসলে করা উচিত। আপনাকে যখন বলা হলো যে ডিবি অফিসে আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনি কি ভেবেছিলেন আসলে, কেন আপনাকে ডিবি অফিসে ডাকা হচ্ছে? আমি তখন মিলাইতেই পারিনি আমি কেন যাচ্ছি, আমি একদমই মিলাতে পারিনি। তবে যখন ইয়াসমিনের কথা হারুন সাহেব বললেন, তখন আমার কাছে একটা কথাই মনে হয়েছিল, তো আমার কাছে মনে হয় যে ওনারা বলবেন যে তুমি একটা পদক্ষেপ হাতে নিয়েছো, জিনিসটা ভালো, পজিটিভ, আমাদের জায়গা থেকে তোমাকে একটু ইনফরমেশন দিয়ে একটু তোমাদের পাশে থাকতে চাই, এরকম কথা হয়তো আমাকে বলবে, এরকম আমি আসলে মনে করেছিলাম। কিন্তু আমি তো আসলে জানতে পারলাম যে আমার ছবিটাই করতে দিবে না। আচ্ছা, এইখানে আসলে সাবেক ডিবি প্রধান কেন বাধা দিল? তার ডিপার্টমেন্টের কোনো বিষয়ের জন্য কি সে আসলে আড়াল করতে চাইছিল? সেইটা তো আসলে তার ইচ্ছা আসলে কি জাগ্রত হয়েছে সেটা আমি জানি না। তবে হচ্ছে আমি ইয়াসমিন বলছি, এই পুরো যারা আসলে আমি ইয়াসমিন বলছি আন্দোলনটা সম্পর্কে জানে তারা অবগত হয়তো, কারণ এটা এই ঘটনার সাথে ওই সময়ের একটা 4 জন পুলিশ সদস্য যুক্ত ছিলেন, যার কারণে ইয়াসমিন আসলে মারা গেছেন, এবং 2004 সালে ওই 4 জন পুলিশের ফাঁসিও হয়। আমি জানি না সেই লিঙ্ক থেকে সে কোনো কিছু চিন্তা করেছে কিনা বা আদার্স কোনো কিছু চিন্তা আছে কিনা, আমি এটা নিয়ে আমি আসলে জানি না, কারণ আমি জানারও চেষ্টা করি। আমি আসলে ছবিটা বানাতে চাই, আমি আসলে ছবিটা কী দেখাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, এটা আমার কাছে পরিষ্কার। কিন্তু এই যে যখন আপনাকে ডিবি অফিসে ডেকে নিয়ে সিনেমাটি করতে বাধা দেওয়া হলো, আপনাকে তাদের তরফ থেকেও অফার দেওয়া হলো, আপনি তাদের অফারটা নেননি কেন? কারণ আমি আসলে কোন গল্পের সিনেমা করব, সিনেমা তো আমি চাইলেই করতে পারি না। একটা পরিচালক তো বিভিন্ন রকম চিন্তার মধ্যেই থাকে। আমার এই সিনেমাটা নিয়ে আসলে আমি 2017 সাল থেকে ফাইট করছি। আমার যখন আসলে ভরপুর আমার কাজ, তখন এই সিনেমাটা আমি হাতে নেই, এবং এই সিনেমাটার জন্য আমি নাটক বানানো বন্ধ করে দিয়েছিলাম, আমি বিজ্ঞাপন বানানো একদমই বন্ধ করে দিয়েছি, কারণ এগুলোর সাথে সিনেমাটা এগিয়ে নেওয়া যায় না। আমার যতটুকু সঞ্চয় ছিল, কাজ করে যতটুকু উপার্জন করেছিলাম, সমস্ত সঞ্চয় কিন্তু আমার এই ছবিটার, কারণ চলতে গেলে, কাজ করতে গেলে তো অর্থের প্রয়োজন হয়, সেই টাকাটা তো আমাকে আমার নিজেরই যোগান দিতে হয়েছে। তো ওই জায়গা থেকে আমার কিন্তু জমানো যার অর্থ ছিল, কারণ 2017 to 24 অনেক সময়টা কিন্তু আমার কিন্তু এখানে পুরো টাকাটা আমার এখানে চলে গেছে। তো ওই জায়গা থেকে অর্থ বা টাকা চলে গেলে সেটা আসে, কিন্তু আমি যে আমার মেধা, আমার স্বপ্নটা দিয়ে যে পথটা তৈরি করে নিয়েছি, এটা তো আমি ফেরত পাবো না। সে জায়গা থেকে আমার চিন্তা জায়গা থেকে গল্প আসলে কোনটা করব, কারণ অনেক গল্পই আছে চোখের সামনে ভাসছে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা নিয়ে সিনেমা করা উচিত। তো আমার কাছে মনে হয়েছিল এই গল্পটা সিনেমা হয়ে পর্দায় আসা উচিত, যে কারণে আসলে আমি দ্বিতীয় কোনো গল্পের মধ্যে আমি ঢুকিনি বা চিন্তাও করিনি। তার মানে আপনি পরবর্তীতে তাদের অফারটা নেননি, এবং এই অফারটা নিয়ে পরবর্তীতে ডিবি অফিস থেকেও আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি? না, যোগাযোগ করেনি, কারণ বলেও নাই কোনো কিছু। সেটা বলার জন্য বলা ছিল, আমার যেটা মনে হয়, কারণ অফিসিয়ালি কিছু কথা তো টার্ম থাকে, সেটা হয়তো বলার জন্য বলা ছিল। আর জাহিদ ভাই থেকেও ফোন আসেনি, এবং আমারও আসলে প্রয়োজন হয়নি জাহিদ ভাইকে ফোন করার। লাস্ট 3-4 দিন আগে আমাদের আবার যখন নিউজ করা শুরু হলো, তখন এর মধ্যে জাহিদ ভাই আমাকে ফোন করেছিলেন যে শোন, এরকম একটা পত্রিকা থেকে নিউজ হচ্ছে, আমাকে এরকম কিছু প্রশ্ন করলেন, তো কি ঘটেছিল সেটা আপনিও জানেন, আমিও জানি, তো যতটুকু হয়েছে বলবেন, এই আর কি।
আচ্ছা, মানে আমরা বলতে পারি যে আসলে জায়েদ খান তার জায়গা থেকে নিরপেক্ষ ছিল, সে একটা চেইন হিসেবে কাজ করেছে আপনাদের আমার কাছে দুজনের মনে হয় কারণ যেহেতু সেও একজন চলচ্চিত্রের মানুষ আর আমিও চলচ্চিত্রের একজন মানুষ, ওই জায়গা থেকে হয়তো একটা চেইন হয়ে কাজ করেছে। কিন্তু এর ব্যতীত এর মধ্যে কি ঘটনা আছে, কারণ আমি আসলে ঢুকতেই চাইনি, আমি সিনেমার বাইরে আসলে কিছু চিন্তা করতে চাই না। তো আপনি যখন ডিবি অফিস থেকে বের হলেন, পরবর্তীতে মিম যখন আপনাকে ফোন দিল তখন আসলে কি জানিয়েছিল? মিম বলেছিল যে সুমন এই ছবিটা হবে না, এটা কী বলে, এত সুন্দর গল্প, আর এটা তো আসলে যেভাবে স্ক্রিপ্টটা লেখা আছে এটা তো আসলে কারো কোনো সমস্যা হওয়ারও কথা না। আর মিমও তো একজন শিল্পী, সেও তো আসলে কাজ করার আগে কমফোর্ট জায়গাটা তৈরি করে যে এই কাজটা করবো কিনা, এই চরিত্রটা করবো কিনা, এই চরিত্রের কোনো সমস্যার দিক আছে কিনা। ও তো ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে নিজে স্টাডি করেছে, তো স্টাডি করে তো ওর জায়গাটাও বের করেছে। তো দেখে ও দেখছে যে কোনো সমস্যা নেই, বলে আমি কোনো সমস্যাই পেলাম না, কিন্তু ছবিটা আসলে বন্ধ করে দিল, তাহলে কোন প্রেক্ষাপটে বন্ধ করলো? তখন আমি ওনাকে আশ্বস্ত করলাম, বিদ্যাকে বললাম, শোন আমরা, বিদ্যা আমাকে বললো যে শোন আমাদের কিন্তু ছবিটা করতে হবে। আমিও তাকে বললাম একজন পরিচালক হিসাবে যে এই ছবিটা আমরা অবশ্যই করব, কারণ এটা নিয়ে আমরা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমাদের মধ্যে বোনা হয়ে গেছে। কারণ একটা পরিচালক যখন স্বপ্ন দেখে সে স্বপ্নটা বুনতে না পারে, তার মতন কষ্ট আসলে অন্য মানুষ এটা প্রকাশ করার মতন আসলে না। যখন একটা চিত্রনাট্য করেন বা একটা গল্প যখন চিন্তা করছেন, তখন তো একটা সময়, একটা স্থান, একটা মুহূর্ত, নানান বিষয়ে চিন্তা করেন। তো যেহেতু দিনাজপুরে বা ইয়াসমিনের সেই বাসায় পরিবারের সঙ্গে কাটানো অনেক মুহূর্ত আপনার কেটেছে, আপনি আপনার স্ক্রিপ্টেও সেই বিষয়গুলোর ছোঁয়া অবশ্যই রেখেছেন। এখন যখন এত বছরের একটা গ্যাপ হলো, কোনো অনুভূতিতে কি একটু ভিন্নতা আসবে? আমার ক্ষুধাটা আসলে মূল জায়গাটাতেই আছে, অনুভূতিতে কোনো কিছু হবে না। তবে ছবিটা যখন তখন আমি আরও স্ট্রংলি আসলে মুভ করবো, কারণ হয় না 95 সালে ইয়াসমিনে যখন আন্দোলন তৈরি হয়, তখন ওই সময় কিন্তু এই আন্দোলন কেন্দ্র করে শুধু ইয়াসমিন নয়, আরও কিছু মানুষ কিন্তু মারা গিয়েছিলেন, আরও কিছু মানুষ মারা গিয়েছে এবং কয়েক শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছে। তো আসলে তাদের রক্তের দাগত আসলে এটার সাথে যুক্ত আছে। তো আমিও তো তাদের মনে আঘাত দিতে চাই না, তাদের মধ্যে যেন এই ছবিটা আসলে বেঁচে থাকে। এবং ওই সময় শুধু এইটাকে কেন্দ্র করে কিন্তু শুধু দিনাজপুরবাসী আন্দোলন করে নাই, এটাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশেই ছোট বড় অনেক আন্দোলন হয়েছে। আমরা জানি ইয়াসমিন 16 বছর বয়সী এক কিশোরী ছিল। তো আপনি যেহেতু বলছেন যে উত্তরবঙ্গের সেই অঞ্চলের মেয়েদের গঠন কেমন হয় সেটার সঙ্গে আমাদের বিদ্যা সিনহা মিমকে বেশ যায়, আসলে মিমের মধ্যে আপনি আর কি গুণ দেখেছেন যেটাতে মনে হয়েছে যে মিমই ইয়াসমিন হয়ে উঠতে পারে? সে কষ্ট করে চরিত্রটাকে বিশ্বাস যেন করাইতে পারে, সেই জায়গাটা নেওয়ার গুণটা ওর মধ্যে আছে। কারণ পরাণ কিন্তু খুব ভালো করেছো ওই জায়গায়, তারপরে আরও ভালো ভালো অনেক কাজ আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে একজন পরিচালক হিসেবে যে আমরা বাকি যতটুক আছে ততটুক আমরা বিদ্যা সিনহা মিমের মধ্যে আমরা প্রবেশ করাতে পারবো এবং ওকে দিয়ে ইয়াসমিন চরিত্রটা করাতে পারবো। যে মানুষটা এত বছর আপনার একটা স্বপ্নকে ধামাচাপা দিয়ে রেখেছিল, সেই মানুষটার বর্তমান অবস্থা কিন্তু আমরা সবাই দেখছি। এই মুহূর্তে এসে আসলে সেই মানুষটার প্রতি আপনার কোনো সহানুভূতি কাজ করে? সহানুভূতি আসলে সে একটা রাষ্ট্রের কাজ করতেন, তার জায়গা থেকে আসলে কোন অনুভূতি থেকে আসলে আমার ছবিটা করতে না করেছিল এটা নিয়ে আমি আসলে কখনো গবেষণা করতে যাইনি। কারণ গবেষণা করতে এই কারণেই জানি, গবেষণা করতে গেলে হয়তো কষ্ট পেতাম, মানে কষ্ট লাগতো, কষ্ট পেতাম। তো সেই জায়গা থেকে অনুভূতি সহানুভূতি আসলে আমি চিন্তা করি নাই, তো এগুলো আমার মধ্যে আসলে নাই। আমি যদি চিন্তা করতাম তাহলে এটা থাকতো, কিন্তু আমি আমার জায়গাতে কনফিডেন্স ছিলাম যে আমি কাজটা করব, আমি নিজেকে ঠিকঠাক জায়গায় রেখেছি, যে কারণে আসলে আমার কষ্টের জায়গাটা হয়তো ওই সময়ে পাহাড়টা পড়ে গেছে, কিন্তু পাহাড়টাকে আমি এবার আমার মাথা দিয়ে ধরে রেখেছি যেন এই পাহাড়টা যেন আসলে মাটিতে না পড়ে, এটা যেন মাথাতেই থাকে যেন।